লালগোলা প্যাসেঞ্জার ট্রেনে উঠতেই খুব ভয় হয়, যদি জায়গা না পাই। কলকাতা যাব, এতটা রাস্তা কিভাবে দাঁড়িয়ে থাকবো? কিন্তু কি আর করা যাবে, এখান থেকে তো এই ট্রেন ছাড়া আর কোনো ট্রেনই নেই। তাই এই ট্রেনে করেই চলে আসি কৃষ্ণনগর। তারপর কৃষ্ণনগর থেকে লোকাল ট্রেনে জায়গা পেয়ে ট্রেনে করে চলে আসি আগরপাড়া। কিন্তু 1 মিনিট, আগরপাড়া কেন? কারণ এখানে আমার এক পিসির বাড়ি, তো এখানেই আমি আগামী 3 দিন থাকবো। তো এখান থেকেই কলকাতার বিভিন্ন জায়গা এক্সপ্লোর করব। তো দেখা হচ্ছে কালকে সকালে। ওকে, কলকাতা আজকে আমার প্রথম দিন। সকাল সকাল রেডি সেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ি। তারপর স্টেশনে এসে ট্রেন ধরে চলে আসি দমদম। তারপর দমদমে এসে মেট্রোর টিকিট কাউন্টার থেকে দক্ষিণেশ্বর যাওয়ার জন্য মেট্রোর টোকেন কেটে নিই। কিন্তু 1 মিনিট, প্রথমে দক্ষিণেশ্বরই কেন? কারণ কেউ একজন তো বলেছিল কোনো কিছু শুরু করার আগে ঠাকুরের কাছ থেকে আশীর্বাদ নেওয়াটা কিন্তু খুব দরকার, তাই দক্ষিণেশ্বর আসা। আজকে আমি এসেছি দক্ষিণেশ্বর মন্দিরে। কিন্তু কেন বিখ্যাত দক্ষিণেশ্বর মন্দির? এই মন্দির নাকি 169 বছরের বেশি পুরনো। কলকাতা যাত্রার প্রথম শুরুটা দক্ষিণেশ্বর থেকেই করছি, কারণ বড়রা বলেন কোনো কিছু শুরু করার আগে ঠাকুরের কাছ থেকে আশীর্বাদ নেওয়াটা কিন্তু খুব দরকার। মেট্রো স্টেশন থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে চলে আসি স্কাই ওয়াকে। তারপর স্কাই ওয়াক দিয়ে হেঁটেই চলে আসি দক্ষিণেশ্বর মন্দিরে। মন্দিরে গেট দিয়ে ভেতরে ঢুকতেই চোখে পড়ে শ্রীরামকৃষ্ণ দেবের একটা ছবি। আর শ্রীরামকৃষ্ণ দেব ছিলেন এই মন্দিরের প্রধান পূজারী। ওই তো দক্ষিণেশ্বর মন্দির। তারপর আরেকটু এগিয়ে গিয়ে একটা স্টলে ব্যাগ, জুতো, ফোন রেখে চলে আসি মায়ের দর্শন করতে। তো এই মন্দিরে মা কালী ভবতারিণী রূপে পূজিত হন। যে মন্দিরটি রানী রাসমণি দেবী মা কালীর স্বপ্নাদেশ পেয়ে এখানে তিনি মন্দির স্থাপন করেন। যে মন্দিরের শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব প্রধান পূজারী ছিলেন। তারপর হাঁটতে হাঁটতে চলে আসি গঙ্গার ঘাটের দিকে। তো এটা হলো হুগলি নদী, আর ওটা হলো বিবেকানন্দ সেতু, আর এটা হলো দক্ষিণেশ্বর মন্দিরের বেস্ট ভিউ। সুন্দর তাই না? বেলুর মঠে আসতেই যে এমন কিছু জানতে পারবো এটা আমি কখনোই ভাবিনি। কলকাতা যাত্রার প্রথম দিনই দক্ষিণেশ্বর মন্দির দর্শন করে হাঁটতে হাঁটতে চলে আসি ফেরিঘাটে। তারপর 11 টাকা ফেরি ভাড়া দিয়ে ফেরি করে চলে আসি বেলুর মঠে। ওই তো বেলুর মঠের মন্দির। তারপর ঘাট পার করে হাঁটতে হাঁটতে চলে আসি মঠের দিকে। মঠে আসতেই চোখে পড়ে বেলুর মঠের প্রধান মন্দিরের ওপর। তো এটা হলো বেলুর মঠের প্রধান মন্দির, যেটা শ্রীরামকৃষ্ণ দেবের মন্দির। বেলুর মঠ হলো শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ দ্বারা প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মিশন ও মঠের প্রধান কার্যালয়। এছাড়া এই মন্দিরে রয়েছে আরো মন্দির। ভেতরে একটু ভালো করে ঘুরে দেখতেই প্রথমে চোখে পড়ে স্বামী ব্রহ্মানন্দ মন্দির, যিনি শ্রীরামকৃষ্ণ দেবের অন্যতম এক মহান সন্ন্যাসী ছিলেন। তারপর আরেকটু এগিয়ে গিয়ে দেখতে পাই শ্রীমা সারদা দেবীর মন্দির, স্বামী বিবেকানন্দ মন্দির, আর এটা হলো দেবদারু গাছ। কথিত আছে স্বামী বিবেকানন্দ 1898 সালে যখন এই জমিটি কেনেন তার আগে থেকেই এই গাছটি এখানেই রয়েছে। বহু পুরনো স্মৃতি এই গাছ আজও বহন করে চলেছে। ঠিক তেমনই বহু পুরনো স্মৃতির সাক্ষী এই বেল গাছও, যেই বেল গাছের নিচে স্বামী বিবেকানন্দ প্রায়ই বসতেন। কালীঘাটে আসলে কিন্তু খুব সাবধান, না তো আমার মতো এই স্ক্যামের শিকার তুমিও হতে পারো। কলকাতা যাত্রার প্রথম দিনই প্রথমে দক্ষিণেশ্বর মন্দির, তারপরে বেলুর মঠের মন্দির দর্শন করে ফেরি করে আবার দক্ষিণেশ্বরে এসে হোটেল থেকে খাওয়া দাওয়া করে মেট্রো ধরে চলে আসি কালীঘাটে। তারপর মেট্রো স্টেশনের বাইরে এসে হাঁটতে হাঁটতে চলে আসি কালীঘাট মন্দিরের সামনে। আর এখানে আসতে যেটা হলো সেটা আমি কখনোই এক্সপেক্ট করিনি। এখানে এসে দেখি মন্দিরের গেট বন্ধ হয়ে গেছে, আবার খুলবে সেই 4টের সময়। এত দূর থেকে এসে মায়ের দর্শন করতে পারবো না, তাহলে দর্শন না করেই বাড়ি ফিরে যেতে হবে? এইসব হাজারো প্রশ্ন ভাবতেই ছিলাম। তখনই এক পান্ডা এসে আমাকে বলে 500 টাকা দিলে ভিআইপি গেট দিয়ে মায়ের দর্শন করিয়ে দেবে। আমি বললাম মায়ের দর্শন করবো, তাও আবার টাকা লাগবে নাকি? এমনিতেই আমি বাজেট করে ট্রাভেল করছি, এত টাকা এখানে দিয়ে দিলে অন্য জায়গায় কি করে যাব? তাই আমি বলে দিই না না, আমি দর্শন করব না। তার কিছুক্ষণ পর আবার এক পান্ডা এসে বলে 200 টাকা দিন, দর্শন করে দিচ্ছি। আমি বললাম অত টাকা তো নেই, 50 টাকা আছে, হবে? পান্ডাও কিছুক্ষণ ভেবে বলল চলুন। আমি নিজেও জানি না ওই পান্ডা কি করে রাজি হলো। আমি তো খুব খুশি খুশিতে মায়ের দর্শন করে নি। এখানে এলে এরকম স্ক্যাম থেকে সতর্ক থেকো। আজকে আমি এসেছি আলিপুর জেলে। আলিপুর জেলে এসে দেখি এদের জেলে আটকে রেখেছে। কলকাতা যাত্রার প্রথম দিনই কলকাতার বিভিন্ন জায়গা ঘুরে চলে আসি আলিপুর জেল মিউজিয়ামে। তারপর 30 টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে ঢুকে পড়ি। তারপর ম্যাপটা ভালো করে দেখে নি কোথায় কি আছে। তারপর হাঁটতে হাঁটতে চলে আসি জেলের ভেতরে। তো এটা হলো আলিপুর জেল, যেটা বর্তমানে একটা মিউজিয়াম। কথিত আছে ইংরেজদের শাসন ও অত্যাচারের বিরুদ্ধে যেসব বিপ্লবীরা প্রতিবাদ করেছিলেন তাদের প্রত্যেকেরই আশ্রয় ছিল এই আলিপুর জেল। ভারতবর্ষের অনেক স্বাধীনতা সংগ্রামীকে এই জেলে আটকে রাখা হয়েছিল, আবার অনেককে এখানে ফাঁসিও দেওয়া হয়েছিল। জেলের মধ্যে আরেকটু হেঁটে যেতেই দেখতে পাই একটা ফাঁসির মঞ্চ, যেখানে ক্ষুদিরাম বসুর ফাঁসি দেওয়া হয়েছিল। তারপর দেখতে পাই কারা কক্ষ, যেখানে ডক্টর বিধানচন্দ্র রায়, নেতাজি সুভাষচন্দ্র বসু, চিত্তরঞ্জন দাস, জওহরলাল নেহরুকে আটকে রাখা হয়েছিল। আর কয়েদিরাও জেলের মধ্যে কিভাবে জীবন যাপন করতো সেই সবের নিদর্শন এখানে পুতুলের আকারে তুলে ধরা হয়েছে। আর এটা হলো একটা সারাউন্ডের প্রজেক্টর হল, যেখানে ঐতিহাসিক ঘটনাগুলো দেখানো হচ্ছিল। এটার এক্সপিরিয়েন্সটা কিন্তু দারুণ ছিল। তোমরা যদি এখানে আসো তাহলে এটা কিন্তু অবশ্যই দেখো।
ভিক্টোরিয়া এসে যে আমার সাথে এটা হবে এটা আমি ভাবতে পারিনি। কলকাতা যাত্রার প্রথম দিনই কলকাতার বিভিন্ন জায়গা ঘুরে চলে আসি ভিক্টোরিয়ায়। ভিক্টোরিয়া এর আগে আমি বেশ কয়েকবার এসেছি, তবে এবারে আসার কারণটা হলো ভিক্টোরিয়া নাকি রাতে লাইট অ্যান্ড সাউন্ড শো হচ্ছে, তো এবারে ওটাই দেখবো। তারপর 50 টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে ঢুকে পড়ি। ভেতরে ঢুকতেই দেখতে পাই রানী ভিক্টোরিয়া চেয়ার নিয়ে বসে আছে। রানী ভিক্টোরিয়া? হ্যাঁ, ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার নামেই এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, যেটা ইংরেজরা তৈরি করেছিল। কিন্তু শো তো শুরু হবে সেই 6:30টায়, এখনো তো অনেকটা সময় বাকি। তাই চলে আসি ভিক্টোরিয়ার ভেতরে। তো ভেতরটা বর্তমানে একটা মিউজিয়াম টাইপের করা। সারাদিন ধরে এত হেঁটেছি যে আর দাঁড়িয়ে থাকতে পারছি না, তাই তাড়াতাড়ি করে ভেতরটা ঘুরে চলে আসি বাইরে। তারপর এখানে একটু বসে নিই। তারপর 5:30 বাজতেই চলে আসি লাইট অ্যান্ড সাউন্ড শোর টিকিট কাটতে। তারপর টিকিট কেটে চলে আসি কিছু খেতে। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তাই এখান থেকে একটা এগ রোল খেয়ে চলে আসি লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার জন্য। আর এখানে আসতে যেটা হলো সেটা আমি কখনোই এক্সপেক্ট করিনি। লাইট অ্যান্ড সাউন্ড শোটা নাকি আজকে হবে না, কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য। সবই কপাল। তো কলকাতায় আমার প্রথম দিনটা এভাবেই শেষ হলো। তো দেখা হচ্ছে কালকে সকালে। অযোধ্যার রাম মন্দির যাওয়া বন্ধ করো, যখন কলকাতাতেই রাম মন্দির রয়েছে। এরকম কথা অনেককে বলতে শুনেছি। যখন থেকে সবাই জানতে পেরেছে যে রাম মন্দিরের মতনই নাকি একটা কলকাতায় মন্দির রয়েছে, আজকে আমি সেখানেই যাব। কলকাতা যাত্রার দ্বিতীয় দিনই সকাল সকাল বাড়ি থেকে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়ি। তারপর স্টেশনে এসে ট্রেন ধরে চলে আসি শিয়ালদা স্টেশনে। তারপর স্টেশনের বাইরে এসে হাঁটতে হাঁটতে চলে আসি রোডের দিকে। তারপর রোড থেকে 235 নম্বর বাস ধরে নিই। তারপর বাসে করে 25 কিমি রাস্তা পার করে চলে আসি শ্রী স্বামীনারায়ণ মন্দিরে। গেট দিয়ে ভেতরে ঢুকতেই দেখতে পাই সেই মন্দিরকে। তো এটা হলো শ্রী স্বামীনারায়ণ মন্দির। শ্রী স্বামীনারায়ণ মন্দির হলো গুজরাটের স্বামীনারায়ণ সম্প্রদায়ের স্বামীনারায়ণ সংস্থার একটি হিন্দু মন্দির। কথিত আছে যে ভগবান স্বামীনারায়ণ একসময় নীলকান্ত মুনির আশ্রম দর্শনের জন্য এই স্থান অতিক্রম করেই যান। পরবর্তীকালে স্বামী মহারাজ এবং একটি সংস্থার দ্বারা এই মন্দিরটি এখানে প্রতিষ্ঠা করা হয়। এই মন্দিরে স্বামীনারায়ণ, রাধাকৃষ্ণ, হনুমানজি, রাম, সীতা পুজো করা হয়। ভেতরে ক্যামেরা পুরোপুরি বারণ, তাই বাইরে থেকে মন্দিরটা ভালো করে দেখে নিই। তখনই বুঝতে পারি এই মন্দিরটা অনেকটা রাম মন্দিরের মতনই দেখতে, তবে এটা রাম মন্দির না, এটা স্বামীনারায়ণ মন্দির। এখানে এসে আমার ভুল ধারণাটা ভেঙেই গেল যে এটা রাম মন্দির না, এটা শ্রী স্বামীনারায়ণ মন্দির, যেটা তোমরা আগের ব্লগে দেখেছো। কলকাতায় ছিল আজ আমার দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনে প্রথমে স্বামীনারায়ণ মন্দির দর্শন করে নিই। তারপর মন্দিরে বাইরে এসে এই দোকান থেকে একটা বাবুজিকে খেয়ে নিয়ে একটা বাসে উঠে পড়ি। তারপর বাস ধরে চলে আসি ধর্মতলা। ধর্মতলা এলাম কারণ তো প্ল্যান হচ্ছে ট্রামে চড়বো, তাই এখানে আসা। তারপর জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হয়ে ফুটপাথ দিয়ে হাঁটতে থাকি স্প্ল্যানেড ট্রাম ডিপোর দিকে। রাস্তা দিয়ে হেঁটেই যাচ্ছিলাম, তখনই দেখি মাঠের মধ্যে একটা সাদা লম্বা কি যেন একটা। এটা আবার কি দেখি তো সামনে গিয়ে। তারপর মাঠ দিয়ে আরেকটু এগিয়েই দেখতে পাই, আরে এটা তো শহীদ মিনার, যেটার কথা বইতে পড়েছিলাম। তো এটা হলো শহীদ মিনার। শোনা যায় 1828 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কমান্ডার মেজর জেনারেল স্যার অক্টালোনির স্মৃতিতে এই সৌধটি নির্মাণ করা হয়, যেটির আগের নাম ছিল অক্টালোনি মনুমেন্ট। কিন্তু পরবর্তীকালে 1969 সালে যুক্ত ফ্রন্ট সরকার এই স্মৃতিসৌধটিকে ভারতের স্বাধীনতা আন্দোলনে নিহত শহীদদের উদ্দেশ্যে উৎসর্গ করে। সেই সময় থেকে এই সৌধের নতুন নামকরণ করা হয় শহীদ মিনার। এই মিনারের উচ্চতা প্রায় 157 ফুট। নিজের অজান্তেই যে এই জায়গাটা দেখে নেব এটা আমি ভাবতে পারিনি। কলকাতা যাত্রার দ্বিতীয় দিনেই প্রথমে স্বামীনারায়ণ মন্দির দেখে চলে আসি স্প্ল্যানেটে ট্রামে চড়বো বলে, কিন্তু যেতে যেতেই পথে শহীদ মিনার দেখতে পাই, তাই শহীদ মিনার দেখেই চলে আসি স্প্ল্যানেট ট্রাম ডিপোতে। তো এই হলো সেই ট্রাম লাইন। তারপর ট্রাম আসার জন্য অপেক্ষা করতে থাকি, দেখি কখন ট্রাম আসে। অনেকক্ষণ ওয়েট করে থাকার পর ফাইনালি ট্রাম আসে। তারপর ট্রামে উঠে পড়ি। কলকাতার ট্রাম হলো দেশের সর্বপ্রথম পরিবহন মাধ্যম। এই ট্রাম পরিষেবা প্রথম 1873 সালে চালু হয়। শোনা যায় প্রথমে ঘোড়ার গাড়ির সাহায্যে ট্রাম চলতো, পরবর্তীকালে 1902 সালে বিদ্যুতের ব্যবহার করে ট্রাম চালানো হয়। কিন্তু এই ট্রাম বর্তমানে আজ বিলুপ্ত প্রায়। বাড়তি যানবাহন, হেভি ট্রাফিকের কারণে এই ট্রাম আজ খুব কম সংখ্যক চলে। সত্যি রাস্তার মধ্যে দিয়ে এই ট্রাম রাইড একটা অন্য রকমই নস্টালজিক ফিল দিচ্ছিল। তোমরা কলকাতায় এলে এই ট্রাম রাইডটা কিন্তু অবশ্যই করো। জাদুঘরে এসে যে এমন কিছু দেখবো সেটা আমার জানা ছিল না। কি নেই এখানে? কয়েকশো বছর আগেকার, কয়েক লক্ষ বছর আগেকার সামুদ্রিক জীবাশ্ম, বিভিন্ন প্রাণীর স্কেলিটন, বিভিন্ন দেবদেবীর পুরাতন শৈলের নিদর্শন রয়েছে। এছাড়াও এখানে আরো অনেক কিছু রয়েছে। কলকাতা যাত্রার দ্বিতীয় দিনে প্রথমে স্বামীনারায়ণ মন্দির, শহীদ মিনার, ট্রামে চড়ে চলে আসি ইন্ডিয়ান মিউজিয়ামে। 60 টাকা দিয়ে টিকিট আর 75 টাকা দিয়ে ক্যামেরা চার্জ দিয়ে চলে আসি মিউজিয়ামের ভেতরে। ভেতরটা পুরো প্যালেসের মতো লাগছিল। তারপর ভেতর ঢুকে প্রথমে চলে আসি একটা লাইব্রেরিতে, যেখানে বহু পুরনো বিভিন্ন রকমের বই রাখা ছিল। আর এখানে ছিল বহু পুরনো দেবদেবীর বিভিন্ন শৈল, যেগুলো ভারতের বিভিন্ন জায়গা থেকে আনা হয়েছিল। তারপর চলে আসি সামুদ্রিক জীবাশ্ম দেখতে। এখানে ঢুকতেই প্রথমে দেখতে পাই প্রায় 11 ফুট লম্বা একটা হরিণের স্কেলেটন। আর ছিল বিভিন্ন প্রাণীর সামুদ্রিক জীবাশ্ম, যেগুলো প্রায় কয়েকশো লক্ষ কোটি বছরের পুরনো ছিল। এছাড়াও এই মিউজিয়ামে বিভিন্ন প্রাণীর, বিভিন্ন পাখির, বিভিন্ন পতঙ্গের, বিভিন্ন সামুদ্রিক মাছের স্কেলেটন রাখা আছে। তারপর মিউজিয়াম ভালোভাবে ঘুরে চলে আসি বাইরে এই হোটেলে কিছু খেতে। আবার যেতে হবে ভিক্টোরিয়া লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে।
চ্যালেঞ্জ করে বলতে পারি তোমরা ভিক্টোরিয়ার এরকম লুক এর আগে কখনো দেখোনি। ভিক্টোরিয়াকে দিনের বেলায় তো এরকম লাগে দেখতে, আর রাতের বেলা এখন এরকম। কলকাতা যাত্রার দ্বিতীয় দিনে কলকাতার বিভিন্ন জায়গায় ঘুরে চলে আসি ভিক্টোরিয়ার লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে। কিন্তু আজকে আবার এটা হবে তো না, মানে কালকেও আমি এখানে এসেছিলাম এটা দেখতে, কিন্তু এটা হয়নি টেকনিক্যাল কারণের জন্য। আজকে দেখা যাক কি হয়। তারপর এখান থেকে 100 টাকা দিয়ে টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে পড়ি, তারপর গেট দিয়ে ভেতরে ঢুকে পড়ি। ওহ, ভিক্টোরিয়াকে রাতে দেখতে তো দারুণ লাগছে। তারপর এই চেয়ারে বসে পড়ি, আর 6:30 বাজতেই শুরু হয় লাইট অ্যান্ড সাউন্ড শো। देवियों और सज्जनों, इनसे मिलिए। आप लोग जहाँ बैठे हैं, किसी समय ये यहाँ घुमा करते थे। तुम उसे जानती हो? तुम्हारे से काफी पहले। জাস্ট সেরা, জাস্ট সেরা। কলকাতার অনেক অজানা ইতিহাস, কলকাতার অনেক ফান ফ্যাক্ট এই লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখলে তোমরা জানতে পারবে। যাকে আমি এখন বাড়ি যাই, দেখা হচ্ছে কালকে সকালে। এটা হলো এশিয়ার সবচেয়ে বড় ফুলের মার্কেট। কি ধরনের ফুল দরকার তোমার, সব ধরনের ফুল এখানে পাওয়া যাবে। আর হাওড়া ব্রিজের বেস্ট ভিউ দেখতে হলে তো তোমাকে এখানে আসতেই হবে। আজকে হলো আমার কলকাতা যাত্রার তৃতীয় দিন। সকাল সকাল বাড়ি থেকে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়ি, তারপর স্টেশনে এসে মাঝেরহাট লোকাল ট্রেন ধরে চলে আসি বড়বাজার স্টেশনে। তারপর স্টেশনে নেমে রেল লাইন দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসি এশিয়ার সবচেয়ে বড় ফুলের মার্কেটে, যেটা মল্লিক ঘাটে। এখানে অনেক সস্তায় বিভিন্ন রকমের ফুল পাওয়া যায়। তারপর হাঁটতে হাঁটতে চলে আসি হাওড়া ব্রিজের বেস্ট ভিউ দেখতে। তো এটা হলো হাওড়া ব্রিজের বেস্ট ভিউ। কত ছবির ব্যাকগ্রাউন্ডে, কত সিনেমার ব্যাকগ্রাউন্ডে এই হাওড়া ব্রিজকে দেখেছি, আজ তার সামনে থেকে দেখে নিলাম। তারপর চলে আসি ব্রিজের ওপরে। সত্যি প্রতিদিন কত হাজার হাজার লোক, কত গাড়ি ঘোড়া এই হাওড়া ব্রিজের ওপর দিয়ে চলাচল করে। আর এটা হলো হুগলি নদী, আর এখানে লেখা এই হাওড়া ব্রিজকে অযত্নে নষ্ট হতে দেবেন না। সত্যি তাই, পুরো পৃথিবীতে তো এটা একটাই আছে না। পার্কে কখনো সিঙ্গেল আসতে নেই, এখানে এসে তার প্রমাণটাও পেয়ে গেলাম। পায়ে ব্যথা নিয়ে কলকাতার বিভিন্ন জায়গায় ঘুরে তৃতীয় দিনে হাওড়া ব্রিজ, মল্লিক ঘাট ঘুরে চলে আসি ইকো পার্ক যাওয়ার জন্য রাস্তা খুঁজতে। প্ল্যান হচ্ছে যে ইকো পার্ক যাব। তারপর গুগল ম্যাপ দেখে লোকজনদের জিজ্ঞাসা করে করে যা বুঝলাম, এখান থেকে ইকো পার্ক যাওয়ার জন্য ডাইরেক্ট কোনো রুট নেই। তাই একটা র্যাপিডো বুক করে বাইকে করে চলে আসি ইকো পার্কে। আর এটা ছিল ইকো পার্কের পেছনের দিকটা। এই পার্কটা যে এতটা বড় সেটা আমার জানা ছিল না, মানে প্রথমবার কোথাও আসলে যা হয় আর কি। এই তো আইফেল টাওয়ারও রয়েছে এখানে। তারপর গেটম্যানদের জিজ্ঞাসা করে চলে আসি ইকো পার্কের 1 নাম্বার গেটে। তারপর 30 টাকা দিয়ে টিকিট কেটে চলে আসি পার্কের ভেতরে। আর পার্কের ভেতরে আসতেই এই ম্যাপ দেখে তো আই এম তো পুরো অবাক। এই রোদের মধ্যে পায়ে ব্যথা নিয়ে এত বড় এরিয়া আমি একা কিভাবে ঘুরবো? এখানে যারা যারা এসেছে সবাই কারোর না কারোর সাথে এসেছে, আমি এখানে একা কি করে সময় কাটাবো? এই দেখো, এই কাকাও আমার মতো একা। না, এখানে বেশিক্ষণ থেকে টাইম নষ্ট করা যাবে না, আমাকে আরো অন্য জায়গায় যেতে হবে। তাই একাই কিছুক্ষণ দোলনা চড়ে নি, তারপর কিছুক্ষণ সময় কাটিয়ে চলে আসি পার্কের বাইরে। গঙ্গা আরতি দেখতে এখন বেনারস যেতে হবে না, কলকাতার বাবুঘাটেই হচ্ছে গঙ্গা আরতি, এমন খবর আমিও পেয়েছিলাম। তাই তো কলকাতা ট্যুরের ট্রাভেল লিস্টে বাবুঘাটের গঙ্গা আরতিটাও ছিল। কলকাতার তৃতীয় দিনেই কলকাতার বিভিন্ন জায়গায় ঘুরে ইকো পার্ক এসে ইকো পার্কের এত বড় এরিয়া দেখে আমার মাথা ঘুরে যায়। তাই তো কিছুক্ষণ একাই দোলনা চড়ে চলে আসি পার্কের বাইরে। তারপর একটা বাস ধরে চলে আসি বাবুঘাটের গঙ্গা আরতি দেখতে। এখানে এসে দেখি গঙ্গা আরতির প্রস্তুতি চলছে, বসার জন্য চেয়ারও পাতা হচ্ছে। আর এই হলো মা গঙ্গার মন্দির, আর এটা হলো হুগলি নদী। তারপর 6টা বাজতেই শুরু হয় গঙ্গা আরতি। আমি এর আগে কখনো গঙ্গা আরতি দেখিনি। গঙ্গা আরতি দেখার এক্সপিরিয়েন্সটা আমার কাছে ছিল পুরো নতুন, আমার তো দারুণ লেগেছে। তারপর গঙ্গা আরতি দেখে ইডেন গার্ডেন স্টেশন থেকে ট্রেন ধরে চলে আসি আগরপাড়া। তারপর স্টেশনে বাইরে এসে একটা টোটো ধরে চলে আসি বাড়িতে। ওকে, তো কলকাতা যাত্রার আজকেই ছিল আমার শেষ দিন, কাল আমি বাড়ি যাব।